কাকুর প্রতি তার টান একটুও কমেনি। হরেন মিত্র অনেক ব্যাপারে মীরার উপর নির্ভর করতে পারেন। কলেজে লম্বা ছুটি হলে সোজা তার কাছে চলে আসে মীরা। বছরে একবার কি দুবার যায় বাবা মার কাছে, তাও অল্প কদিনের জন্যে। গোপাল বড় ভালো লোক, কথা কম বলে। হরেন মিত্র মানেও খুব, কিন্তু একটা মুদ্রাদোষ তার আছে, খুব কম কথা বলা। যে দু একটা কথা সে বলে তার 60 ভাগ জুড়েই থাকে একটা কথা, সেটা হলো সবই ভগবানের লীলা। এদের নিয়ে হরেন মিত্রের দিন ভালোই কাটে। শহরের বাইরেই বেশ নিরিবিলিতে একটা বাড়ি ভাড়া নিলেন হরেন মিত্র, তারপর ছেড়ে দিলেন চাকরি। নতুন যে বাড়িটা ভাড়া নিয়েছেন সেটা খুবই সুন্দর। পেছনে বাঁশঝাড় 3 দিক খোলা, সবুজ চাদরের মধ্যে যেন আঁকা রয়েছে বাড়িটা। দেখে প্রথম তার লরেঙ্গলস ইয়াল্ডারের লিটল হাউস অন দ্য প্রেরি বাড়ির কথা মনে পড়ছিল। শহরের কাছাকাছি গ্রামের আমেজ মাখা এই বাড়ির পরিবেশ হরেন মিত্রের খুব ভালো লেগেছে। নতুন বাড়িতে উঠে গোছগাছ করতেই লেগে গেল 3 দিন। পেছনের কোণার ঘরটাকে হরেন মিত্র বানিয়েছেন বইয়ের ঘর। সব বই সাজানোর পর ঘরের যে অবস্থা, তাতে এটাকে বইয়ের ঘর না বলে বই ঠাসা ঘর বলা উচিত। এখানে তার নিজের লেখা বইও রয়েছে। সব গোছগাছ করতে করতে শরীর ভীষণ ক্লান্ত, যেন শরীরের ওপর ভর করেছে ভারী এক পাথর। কিন্তু তবু একটা গল্প তাকে লিখতেই হবে। বন্ধু অমল, সে রূপসা পত্রিকার সম্পাদক, সে একটা গল্প চেয়েছে। অন্য কেউ হলে এতটা মাথা ব্যথা ছিল না, কিন্তু অমলের ব্যাপার আলাদা, লিখতেই হবে। হরেন মিত্রের লেখক হিসাবে এত নাম হওয়ার পিছনে অমলদের অনেক অবদান আছে। কথা না রাখলে তার প্রতি অকৃতজ্ঞতা করা হবে। বইয়ের ঘরের লাগোয়া ঘরে হরেন মিত্র থাকবেন, লেখালেখির কাজও করবেন ওইখানটায়। কাগজ কলম নিয়ে বসে পড়লেন গল্প লিখতে। জানালা দিয়ে চাঁদের আলো মেঝের উপর একটু একটু করে ইস্ত্রি করা সাদা চাদরের মতো হয়ে পড়ে আছে। রাতের নিঝুমতা কেটে কেটে উচ্চিংড়িরা একটানা শব্দ করে চলেছে। ঘুমে দু চোখ জড়িয়ে আসছে হরেন মিত্রের। ক্যাচ ক্যাচ শব্দ হলো যেন ঘরে। বাতি জ্বাললেন, তাকালেন চারপাশে, সবকিছু ঠিকঠাক। দুটো আলমারির দরজা খোলার সময় ওরকম ক্যাচ ক্যাচ শব্দ হয়। একথা মনে হতেই তাকালেন আলমারির দিকে। না, আলমারি যেমন বন্ধ ছিল তেমনই আছে। মনের ভুল ভেবে শুয়ে পড়লেন ফের। আজকাল কি যে হয়েছে হরেন মিত্রের, কি সব ভেবে বসেন। মীরা কাছে থাকলে তার এই ততস্থ অবস্থা দেখে খুব হাসতো। একটু পর পর আলমারি ধরে ক্যাচ ক্যাচ শব্দ করে দুষ্টামি করত তার সঙ্গে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে চলে গেলেন তার টের পেলেন না হরেন মিত্র। সকালে তার ঘুম ভাঙল বেশ দেরিতে। মুখ ধুয়ে বইয়ের ঘরে এলেন কাগজ পড়তে। এসে দেখলেন এখনো খবরের কাগজ আসেনি। শহর থেকে বাইরে বলে কাগজ আসতো মাঝে মধ্যে একটু দেরিতে। পাশের ঘরে চলে আসার জন্য পা বাড়াতে গিয়ে দৃষ্টি আটকে গেল টেবিলের উপর একটা বই, পাতা মেলানো, 5ম পৃষ্ঠার কোনো একটু মুড়ে রাখা হয়েছে। হাতে নিয়ে দেখলেন নিজের লেখা ঝর্ণার জলে ভেজা বইটা। দৃষ্টি গেল আলমারির দিকে। আলমারির দরজা খোলা। মীরা বোধহয় পড়ছিল ভেবে বইটা রেখে বন্ধ করে দিলেন আলমারি। পরদিন সকালে বইয়ের ঘরে গিয়ে দেখলেন সেই একই অবস্থা, বইয়ের পাতা মেলানো। এবার দেখলেন 200 পৃষ্ঠার কোণ মোড়ানো। কি ব্যাপার? মীরা সকালে এই ঘরে এসে বই পড়ে নাকি শুধু? নিজের ঘরে নিয়ে গেলেই তো পারে। জিজ্ঞাসা করতে হবে ওকে। আবারও তিনি আলমারিতে তুলে রাখলেন বইটা। কিন্তু সারাদিন মীরাকে আর জিজ্ঞাসা করা হয়ে উঠল না। ব্যস্ত রইলেন নতুন উপন্যাস লেখা নিয়ে।
এটা লিখতে গিয়ে আরও কয়েকটা বই থেকে সাহায্য নিতে হচ্ছে বলে বইয়ের ঘরে বসেই লিখছিলেন। দরকার মতো আলমারিগুলো খুলে বের করে নিচ্ছেন। আজই শেষ হয়ে যাবে উপন্যাসটা। বেশি বড় হয়নি, কিংসুক পত্রিকার বিশেষ সংখ্যায় ছাপা হবে। উপন্যাসটা লেখা শেষ করতে করতে রাত 3টে বেজে গিয়েছিল। সকালে উঠতে ইচ্ছে করছিল না মোটেও। মীরার কলেজ বন্ধ থাকলে সকালে ঘুমানোর একটা সর্বোচ্চ সময় বেঁধে দেয়া থাকে, তার চেয়ে বেশি 1 মিনিটও ঘুমোয় না। তার ঘুম ভাঙানোর জন্য একটা স্প্রিংয়ের চাবিওয়ালা বেল কিনেছে মীরা। পাশের ঘর থেকে মীরা বেলের চাবি দিতে দিতে আসছে। আগে দুবার ডেকে ওঠাতে বিফল হয়ে তখন অস্ত্রটা হাতে নিয়েছে মীরা। টের পেয়ে বেল বাজাবার আগে উঠে পড়লেন হরেন মিত্র। হাত মুখ ধুয়ে নাস্তা সেরে হরেন মিত্র পড়ার ঘরে এলেন খবরের কাগজ পড়ার জন্য। কাগজ নিয়ে সোফায় গা এলিয়ে দিতে গিয়ে আবার টেবিলের উপর দৃষ্টি আটকে গেল তার। টেবিলের উপর আবার সেই বইটা। ডাকলেন মীরাকে, মীরা, মীরা, এই মীরা, রোজ তুই এই বইটা টেবিলের উপরে ফেলে রাখিস কেন? বুড়ে তুলে রাখতে পারিস না? না হয় তোর নিজের ঘরে নিয়ে যা। রোজ সকালে দেখি বইটা এখানে পড়ে থাকে। কই না তো, আমি তো এই বাড়িতে আসার পর আর তোমার আলমারি থেকে বই নিইনি। আর এই ঝর্ণার জলে ভেজা বইটা অনেক আগেই পড়ে ফেলেছি। এখন তোমার নতুন বই আকাশের কাছে পড়ছি। মীরা অবাক। তাহলে রোজ সকালে এখানে বই ফেলে যায় কে? আমি কি জানি কে ফেলে যায়? যা ভুলো মন তোমার, তুমি হয়তো বের করে দিচ্ছিলে কোনো কারো দরকারে আর উঠিয়ে রাখোনি, আর এখন আমায় দোষ দেয়া হচ্ছে। মীরার কথায় অভিমানের সুর। কই না তো, ও বই তো আমিও নামাইনি। স্মৃতি হাতেও কিছু মনে করতে পারলেন না হরেন মিত্র। তাহলে এলো কি করে? হাওয়ায় ভেসে এসেছে নাকি? কি জানি, হতেও পারে। ইদানিং এরকম ভুল হচ্ছে। এই তো এ বাড়িতে আসার আগে একদিন বাজারে গিয়ে মনে হলো ব্যাগ আনেননি, নতুন ব্যাগ কিনে বাজার নিতে হয়েছিল। বাড়িতে মানি ব্যাগ রেখে রিক্সা ভাড়া দিতে গিয়ে কি নাকালি না হতে হয়েছিল সেদিন। অফিসের এক কলিগের কাছ থেকে টাকা ধার করে রিক্সা ভাড়া মিটিয়েছিলেন, কিন্তু তবু কেন জানি বইটা টেবিলের ওপর ফেলে রাখার ব্যাপারে খটকা একটা যেন লেগেই রয়ে গেল। হাতে কয়েকটা বই জমে রয়েছে। আজ রাতেই একটা বই শেষ করবেন হরেন মিত্র। বন্ধু জালাল আহমেদের লেখা বই। রাত অনেক গভীর হয়ে গেছে। দরজার দিকে তাকিয়ে তিনি দেখলেন গোপাল বসে বসে হাওয়ায় দোলা ছোট চারা গাছের মতো ঢুলছে। চা বানানোর জন্য বসিয়ে রাখা হয়েছে বেচারাকে। নিজেই বানিয়ে বানিয়ে নেওয়া ভালো, শুধু শুধু গোপালকে এত কষ্ট দিয়ে লাভ নেই। তাই শুতে পাঠিয়ে দিলেন তাকে। পড়তে পড়তে প্রথমে বেশ ভালো লাগছিল, কিন্তু শেষ দিকে বর্ণনা একটু যেন ঝুলে গেছে। মনোযোগ দিতে পারছেন না সেজন্য। হঠাৎ ঝনঝন করে শব্দ হলো পাশের ঘরে। কান খাড়া করে রাখলেন হরেন মিত্র। বোধহয় পেতলের অ্যাস্টেটা মাটিতে পড়ে গিয়েছে। আর কোনো শব্দ কিছুক্ষণ নেই। আবার শব্দ, ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ। হরেন মিত্র বুঝতে পারলেন আলমারির শব্দ। তখন মনে পড়ল সেই ঝর্ণার জলে ভেজা বইটার কথা। হাতের বইটা রেখে আস্তে আস্তে পা টিপে টিপে বইয়ের ঘরে এলেন তিনি। ঘরে জ্যোৎস্নার আলো আবছা, আলমারি খোলা। সোফার দিকে তাকিয়ে দেখলেন আবছা আলোয় একটা ছায়ামূর্তি বসে আছে। ভয়ে শরীরের লোম খাড়া হয়ে গেল। দুটো সাদা ধপধপে হাতের উপর একটা বই। সেদিকে তাকিয়ে হরেন মিত্র একেবারে পাথর হয়ে গেলেন। খসখস শব্দে চমকে উঠলেন। বইয়ের পাতা উল্টে গেল একটা। সাহস করে জিজ্ঞাসা করলেন, কে কে ওখানে? কিন্তু কোনো জবাব নেই। ছায়ামূর্তির কাছে তার যেতে সাহস হচ্ছে না। হঠাৎ মনে পড়ল তিনি এখন যার সামনে দাঁড়িয়েছেন সে একটা ভূত। কিন্তু তিনি ভূত তাড়ানোর মন্ত্রটা অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না। পেছন ফিরে ছুটতে গিয়ে সামনেই সুইচ বোর্ড দেখে সুইচ অন করলেন। আলোয় ভরে গেল সারাটা ঘর, কিন্তু কই কেউ নেই। আশ্চর্য,
সোফার উপর পড়ে আছে ঝর্ণার জলে ভেজা বইটা। পাতা মেলানো অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে। উল্টে দেখলেন 300 আর 301 পৃষ্ঠা। তার মানে কেউ একজন বইটা একদিন ধরে পড়ছে। তাহলে কি সেই ভূতটাই এই বইয়ের পাঠক? পরের রাতে হরেন মিত্র ভাবলেন সারা রাত বাতি জেলে রাখবেন। আলো থাকলে নাকি ভূত আসতে পারে না। হরেন মিত্র শুয়ে এপাশ ওপাশ করছেন, ঘুম আসছে না। ঘড়ি দেখলেন রাত 12টা। মীরা বোধহয় ঘুমিয়ে পড়েছে। গোপাল সন্ধে হলে ঘুমিয়ে পড়তে চায়, মাঝে মাঝে তার জন্যই পারে না ঘুমাতে। গোপালকে তো ডাকেনি। আজ একটু আগে টেলিভিশনে যে ছবিটা হচ্ছিল সেটা ভৌতিক। বারবার শুধু সেই ছবির ভূত আর আগের রাতের কথা, ভূতের কথা মনে পড়ে যাচ্ছে। ভয় বেড়ে গেল আরো। আগে তো একথা ভাবেননি। এখন মম আর ম্যাচ কোথায় আছে কে জানে। মীরাকে গত রাতের ভূতের কথা কিছু বলেননি। গোপালকে আলো জ্বালতে ডাকবেন কি? এমন সময় হরেন মিত্রের মুখের উপর কার যেন ঠান্ডা দীর্ঘশ্বাস পড়ল। সমস্ত শরীর শিরশির করে উঠল। চোখ মেলে হরেন মিত্র আবার পাথর হয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার মুখের উপর সাদা শীতল হাত। ভূত বলে চিৎকার করতে চাইলেন জোরে, কিন্তু বার দুই আসতে ওব ওব ছাড়া আর কিছুই বেরোলো না। ফিসফিসিয়ে ছায়ামূর্তি বলল, প্লিজ হরেন, চেঁচাবেন না, আমার কথা শুনুন। এ কথা শুনে আরো ভয় পেয়ে গেলেন হরেন মিত্র। তার চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, আর একটু হলে জ্ঞান হারাবেন। আপনি ককে? ও ঘরে বাতি জেলে রাখবেন না, তাহলে আমি আসতে পারবো না। ছায়ামূর্তির ফিসফিসানি গলায় অনুনয়ের সুর। এবার তার একটু সাহস হলো, জিজ্ঞাসা করলেন, আসবেন ককেন? আমি একজন ভূত। এই কথা শুনে হরেন মিত্রের অবস্থা আরো খারাপ। এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলবেন। আপনার লেখা আমার খুব ভালো লাগে। আপনার অরণ্যে অন্যরকম, মেঘের অশ্রু খুব ভালো লেগেছিল। ঝর্ণার জলে ভেজা পড়ছিলাম। প্লিজ ও ঘরে বাতি জেলে রাখবেন না। আমার নাম প্রতাপ চন্দ্র। আমি 2 বছর আগে এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি। অ্যাক্সিডেন্টের দিন বাসে বসে আমি ঝর্ণার জলে ভেজা বইটা পড়ছিলাম। পাথরকুট পাহাড়ের কাছে এসে রাজকন্যাকে ঝর্ণার পাশে বসেছিল। হঠাৎ গলার হাড়ের লকেটটা পড়ে গেল ঝর্ণার জলে, স্রোতের তোরে ভেসে যেতে লাগলো। তারপর কি হলো পড়ার আগেই আমাদের বাস উল্টে গেল, থেঁতলে গেল আমার মাথা, মরে গেলাম আমি। কিন্তু এ বাড়ির প্রতি আমার একটা মায়া পড়ে গিয়েছিল, আশা জাগানো মনে। সেই বইটা তাহলে পড়তে পারবো। অনেক খুঁজে প্রত্যেকটা আলমারি ঘেঁটে বইটা বের করলাম। আমি কথা দিচ্ছি, ও ঘরে বাতি নেভানো থাকলে আপনার একটু ডিস্টার্ব করব না। ছায়ামূর্তির ফিসফিস কণ্ঠের কথা শেষ হবার আগেই বিদ্যুৎ চলে এলো। হাওয়ায় মিলিয়ে গেল ছায়ামূর্তি। হরেন মিত্র দেখলেন শরীরের সমস্ত জামা ভিজে চপচপে। ভয়ে এমন ঘামছিলেন তিনি। উঠে পাশের ঘরের বাতি আর নিজের ঘরের বাতি নির্ভয়ে নিভিয়ে শুয়ে পড়লেন হরেন মিত্র। শুয়ে শুয়ে শুনতে পেলেন আলমারির সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ। হরেন মিত্র বুঝতে পারলেন প্রতাপচন্দ্র ভূত এসেছে ঝর্ণার জলে ভেজা বইটি পড়ার জন্য। চোখ বন্ধ করে পাশ ফিরলেন তিনি। ভাবলেন জ্যান্ত মানুষই শুধু তার লেখার ভক্ত নয়, ভূতেরাও। কি ভাগ্যি! ভাবতে ভাবতে কখন যে ঘুমের চাদরের নিচে ঢাকা পড়ে গেলেন টেরও পেলেন না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।